নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি আবার উপস্থিত হয়েছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে। রাইজ অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন এশিয়া অ্যান্ড ইউরোপ, এটি হলো আজকের বিষয়। BHIC 104 এর ইউনিট 9 ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি বাংলা তর্জমা ইউরোপ ও এশিয়ায় বাণিজ্যের অভ্যুত্থান। এতদিন আগের ক্লাসেও বলেছি যে এই যে পুস্তকটি আছে আপনাদের BHIC 104 সঠিক কিনা, তার দাম কত, সেইটি নির্দিষ্ট করে তবে সে তার সেই বস্তু বা সামগ্রীকে ক্রয় করবে। ঠিক সেরকম ভাবে ইগনু তার বিভিন্ন পুস্তকে এই যে অর্থনৈতিকের, এখন আপনারা বলবেন যে অর্থনৈতিক আর শিক্ষা কি এক? না, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি প্রত্যেকটা পরস্পরের পরিপূরক। আমি কি বলতে চাইছি এখানে? আমি বলছি এই যে আমি অন বিহাফ অফ ইগনু, এই একটি প্রসিদ্ধ যে শিক্ষার যে একটা প্রতিষ্ঠান, এই যে ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয় তার ছাত্র ছাত্রীদের জন্য অনেক পরিশ্রম করে নিরলস প্রয়াসে বিভিন্ন তথ্যের ডালি সাজিয়েছেন এক একটি পুস্তকের মধ্যে। এবং তারা যেটা করেছেন সেটা ছাত্রছাত্রীদের দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই বিষয়গুলি তারা সাজিয়েছেন, যে কোনটি তাদের ভবিষ্যতের কাজে লাগবে, কোনটি তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেটেড হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়। সেই কারণে ওই ইতিহাসের বাধা যে একটা ধারাবাহিকতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি কিন্তু তার থেকে একেবারে সরে এসে নতুন একটা রীতির প্রণয়ন করেছেন এবং নিত্য নতুন বিষয়, যে বিষয়গুলি হয়তো আপনারা আগে সেভাবে পড়েননি, অনেকেই পড়েনি, আপনারা তো ছাত্রছাত্রী, অনেক এক্সপার্ট যারা আছেন তারাও হয়তো তাদের, বা আমরা যারা এতদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে চলেছি, তারাও সেই বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যসূচি, সেখানেও কিন্তু এইভাবে এই বিভিন্ন স্বাদের বিভিন্ন আলোচনাকে কিন্তু সন্নিবেশিত করা হয়নি। আগের দিন যেমন তার ক্রাফট নিয়ে, মধ্যযুগের ইউরোপের ক্রাফট নিয়ে আলোচনা হলো, অর্থাৎ সেখানকার কারিগরদের, মানে এই কারিগরদের সঙ্গে রিলেটেড হচ্ছে বণিকরা। তো কারিগররা তারা কি করবে, তারা জিনিস বা সামগ্রী তৈরি করবে এবং বণিকরা সেই উৎপাদিত বা সেই তৈরি করা সামগ্রী নিয়ে তারা পসরা সাজিয়ে তারা দূর দেশে গিয়ে তারা বাণিজ্য করবে। এক দেশে তাদের নিজেদের যে দ্রব্য সামগ্রী সেগুলি নিয়ে তারা বিদেশের যে বাজার সেইখানে তারা বিক্রয় করবে, আবার সেখানকার যে উল্লেখযোগ্য যে সমস্ত উৎপন্ন দ্রব্য সেগুলো তারা আবার নিজেদের দেশে নিয়ে আসবে, সেখানকার বাজারে তারা বিক্রয় করবে। অর্থাৎ বাজার কেন্দ্রিক, এই যে এখন আমরা যেটা দেখি যে বাজার কেন্দ্রিক একটা অর্থনীতি, তাহলে সেই সময়ও কিন্তু
বাজার কেন্দ্রিক একটা অর্থনীতির সন্ধান আমরা এই শিরোনাম থেকেই পাচ্ছি। এবং বণিকদের কাজই হচ্ছে যে বিভিন্ন বাজার কেন্দ্রিক যে সমস্ত অর্থনীতিকে তাকে নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে আলোচনা আজকে ইউরোপ ও এশিয়ায় বাণিজ্যের অভ্যুত্থান, অর্থাৎ বণিকদের হাত ধরে কিভাবে ইউরোপ ও এশিয়ায় বাণিজ্যের প্রসার ঘটেছিল। এই বাণিজ্যের মধ্যে যেমন দেশীয় বাণিজ্য আছে, আবার যেমন স্থলপথে বাণিজ্য আছে, সেই রকম নৌ বাণিজ্য অর্থাৎ ওশানিক ট্রেড, এবং আলোচ্য অংশে ইউনিটে বিশেষভাবে ওশানিক ট্রেডের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে ভারত মহাসাগরীয় যে অঞ্চল এবং ভূমধ্য সাগরীয় অঞ্চল, বল্টিক সি, কৃষ্ণ সাগর প্রভৃতি যে বিভিন্ন যে আমাদের যে জলভাগ আছে, সেই জলপথে কিভাবে বণিকরা তাদের জাহাজে করে তারা স্থান থেকে এক দেশ থেকে আরেক দেশে তারা বাণিজ্য করতে যেত, এবং সেই আলোচনার পাশাপাশি মরুভূমির পথ ধরে অর্থাৎ স্থলপথেও কোনো বণিক যেরকম কোনো সম্প্রদায় বাণিজ্যকে কন্টিনিউ করতেন, সেই বিষয়টিরও ঝলক এখানে আপনারা দেখতে পাবেন। তাহলে এই যে আমি ইমপ্রেশনটা দিয়েছি, এইখানে আমি বলতে চেয়েছি যে সমগ্র পৃথিবীর যে একটা মানচিত্র তুলে ধরে সে তার মধ্যে এখানে আমরা আমাদের আলোচনায় যেটা পাবো সেটা মেইনলি ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এই যে কন্টিনেন্টকে ভিত্তি করেই কিন্তু এই যে সেই সময় মধ্যযুগে এশিয়া ও ইউরোপের যে বাণিজ্য একটা গতি প্রবাহ ছিল, সেই বিষয়টি কিন্তু হাইলাইটেড হয়েছে। এর মধ্যে চীন সাগরের কথাও আসবে। তাহলে এই কারণেই আমি প্রথমেই একটা সারা পৃথিবীর সমগ্র মানে ভূমণ্ডলের কোথায় কি সমুদ্র আছে, কোথায় মহাসমুদ্র আছে, সেইটার একটা আইডিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এরপরেই আমি যেটা যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হলো এই যে ইউরোপ ও এশিয়ার যে বাণিজ্য, এটা কোন সময়, একটা তো পিরিয়ড থাকবে, তার বাইরে যদি আলোচনা তো দীর্ঘায়িত করা যায় না। যদিও আলোচনা আগের দিনও বলেছি কখনো পিছনে যেতে পারে, কখনো রেফারেন্সের জন্য সেটা আরো পরে আরো অগ্রসর হতে পারে, সেটা পৃথক ব্যাপার। কিন্তু ইউনিটে সপ্তম থেকে পঞ্চদশ শতকের মধ্যবর্তী সময়ে যে মহাসাগরীয় বাণিজ্য চলত এবং তার প্রসার কিভাবে ঘটেছিল এবং সেই বাণিজ্য অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল এবং অর্থনীতি বা সেই বাণিজ্যের দ্বারা কিভাবে প্রভাবিত হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে ভাইস ভার্সা। বাণিজ্য যেমন অর্থনীতিকে প্রভাবিত করে, যত বাণিজ্য যত ওয়েলদি হবে, হেলদি হবে, তত অর্থনীতিও তত হেলদি হবে। কিন্তু অর্থনৈতিক কাঠামো, তার যে নীতি, তার যে পরিচালনার দায়িত্ব যাদের হাতে রয়েছে, সেখানে যদি কোনো গলদ থাকে তবে কিন্তু বাণিজ্য তার দ্বারা এফেক্টেড হয়। সেই জন্যই বলছি পরস্পর পরস্পরকে প্রভাবিত করে, সেইটি দেখার বিষয় আছে। আর সেই সময়কালে কোন কোন বাণিজ্যিক সম্প্রদায় বিশেষভাবে নাম করেছিল বা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল, তার একটি তালিকা
তিনটে যে সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর কি উল্লেখযোগ্য বাণিজ্যের সঙ্গে? না, রুট। আমাদের প্রত্যেকে মানুষের জীবনেও যেমন একটা রুট আছে, রাস্তা দিয়ে গাড়ি যখন চলে তার একটা রুট আছে, আমরা মানুষরা যখন রাস্তা দিয়ে চলবো তার একটা রুট আছে। সেই রকম বাণিজ্য, যে প্লেন যায়, প্লেন তার একটা নির্দিষ্ট রুটে যায়, সেই রুটের বাইরে গেলেই অ্যাক্সিডেন্ট হবে, মানুষের জীবনেও তাই। সেই রকম এই যে বাণিজ্য, বাণিজ্যর ক্ষেত্রে সেই বাণিজ্যের যে রুট বা পথ, কোন পথ দিয়ে বাণিজ্য করলে কস্টিংটা কম হবে, অর্থাৎ আর্থিক সুরাহাটা হবে, এবং অর্থাৎ প্রাকৃতিক প্রতিকূলতা, কোনো সমুদ্রে প্রচন্ড তুফান, যেখানে হয়তো মানে গেলে পরে সেখানে সমস্ত জাহাজ ডুবি হয়ে যাবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে, কাজে সেইটাকেও যেমন দেখতে হতো। আবার কোন পথে গেলে যে দেশে বাণিজ্য করতে যাচ্ছি সেইখানে কিছুটা সময় বাঁচবে সেটাও দেখতে হতো। আবার বাজারটা এমন হবে যেখানে শুধু একটি কোনো পার্টিকুলার অঞ্চলের না, সামগ্রিকভাবে দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে যে যারা ক্রেতারা তাদের আসতে সুবিধা হবে, সেই কারণে তারা কোস্টাল বা উপকূলবর্তী নগরের বাজারগুলোর উপরেই কিন্তু বেশি গুরুত্ব আরোপ করত। ঠিক আছে? এবং এই বাজার, এক একটি বাজারকে কেন্দ্র করে মেলা বসে যেত, মেলাকে কেন্দ্র করে বাজার বসে, আবার বাজারকে কেন্দ্র করেও মেলা বসে। তো সেই মেলা একটা বাজারেরই সমতুল্য, সেখানে কেনাকাটা হচ্ছে, একদিকে যেমন বণিকরা আসছে অন্য জায়গা থেকে জাহাজে করে বা স্থলপথ ধরে, সেরকম সাধারণ যে ক্রেতা তারাও সেখানে জিনিস কিনতে আসছেন, আবার সেই সূত্রে নানান রকম মণিহারি যে সমস্ত বস্তুগুলো সামগ্রী সেগুলো তারা কিনে নিয়ে চলে যাচ্ছে। এই যেমন আমাদের ভারতে বিভিন্ন যে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে মেলা বসে যায়, বাজার বসে যায়। আপনারা দেখেছেন যে যে তারা মার পূজা, যেটা আজকাল কলকাতাতে খুব চলছে, সেই তারা মার পূজাকে কেন্দ্র করে কেউ পাপড় তো বিক্রি করছে, কেউ নানান রকম মালা, বা কেউ জিলিপি ভাজছে, এই যে, এবং বিভিন্ন কেউ কাপ ডিশ বিক্রি করছে, এবং সেইটাকে তাহলে এখানে প্রাণ কেন্দ্রকে সেই তারা মা, সেই পুজোটি, এবং আনুষঙ্গিক হচ্ছে ওই মেলা, ওই বাজার। তো সেই রকম দেখুন ইতিহাস না সবসময় তার একটা ধারাবাহিকতা মেনটেন করে, এবং তার উত্থান আছে, পতন আছে, তার মধ্যে অনেক বিভিন্নতা আছে, হয়তো আরো উন্নতি আছে, অগ্রগতি আছে, কিন্তু তার যে ভেতরের যে সুরটা, সেই সুরটার মধ্যে কোথায় যেন একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাই। এই যার জন্য এই যে বাজার, মেলা, বাণিজ্যকে কেন্দ্র করে যে বাণিজ্যিক পথ, এখনো জাহাজে করে সমস্ত কার্গো শিপ, তাতে করে এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন সমস্ত গুডস যায়, তাহলে সেই তারা তাদের রুট ধরে যাচ্ছে। তো সেই রকম সেই সময়ও এশিয়া ইউরোপের যে বাণিজ্য হতো তার একটা পথ ছিল, সেই বাণিজ্য জাহাজ এসে যেখানে নামতো, সেই কোস্টাল টাউন, সেই পোর্ট, অর্থাৎ যে সমস্ত বন্দর নগর, সেই বন্দর নগরে আবার কিছু বিক্রেতা এসে উপস্থিত হতো, আবার কিছু ক্রেতাও আসতো। এইভাবেই কিন্তু আমাদের বাণিজ্যিক যে কার্যকলাপ সে সুদূর অতীত থেকে চলে আসছে, এবং এশিয়া বলুন, ইউরোপ বলুন, আমেরিকা বলুন, সর্বত্র কিন্তু একটা মূল যে স্পিরিট সেটা কিন্তু একই আছে। এবং সর্বোপরি যেটা আরেকটি লাস্ট যেটা আলোচিত হয়েছে, বাজারে বাণিজ্যিক কার্যকলাপ পরিচালনার
নীতি। যেমন আমরা যখন বই মেলাতে যাই তখন তার একটা গিল্ড আছে, আমরা দেখি কি সেই গিল্ড কিন্তু সমস্ত মেলাটাকে পরিচালনা করছে। সেই রকম প্রত্যেকটি বাজার, প্রত্যেকটি মেলা তার কিন্তু সংঘ রয়েছে যারা তাদের একটা সুষ্ঠু কার্যক্রমের মধ্যে দিয়ে এই বাণিজ্যিক কার্যকলাপকে পরিচালনা করে। এই বিষয়টিও কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। এবং আর কি, যে এখন যেমন আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাই তখন আমাদের যে মানি স্ট্যান্ডার্ড সেটার মধ্যে যেমন পার্থক্য হয়, তখন আমরা সেটাকে যাওয়ার আগে যেমন কোথাও হচ্ছে রুপি, কোথাও ডলার, কোথাও পাউন্ড, এই যে বিভিন্ন, আমরা যখন তাহলে সেই দেশে যাব তখন আমাদেরকে আগে পাউন্ড করে নিয়ে আমাদের এক্সচেঞ্জ করে নিয়ে যেতে হবে। তাহলে তার জন্য মানি এক্সচেঞ্জার আছে। সেই সময়েও কিন্তু এই মানি এক্সচেঞ্জার ছিল, অস্তিত্ব এই ইউনিটে আমরা দেখতে পাচ্ছি। আর কি, যে সেই সময় যে এখন আমরা যে কাগজে নোট অর্থাৎ নোট আমরা দেখতে পাচ্ছি, যে মানিটাইজেশন, এই যে নোট সেই সময় সে কাগজে নোটের কিভাবে সূত্রপাত হয়েছিল, তাদের ইউজ শুরু হয়েছিল, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, মুদ্রার স্ট্যান্ডার্ড বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং এই যে বাণিজ্য, সেই বাণিজ্য করতে গেলে তো মূলধনের প্রয়োজন। তা এই যে এখনো অনেক দোকানদার আছে যারা হোলসেলার বা তারা রিটেইলার, এই যে অনেক রকম ভাগ আছে, তাহলে সেখানে ক্রেডিট সিস্টেম আছে। কোন কোন দোকানে লেখা আছে বাকিতে জিনিস দেওয়া হয় না, আবার কোন কোন বিশেষ করে বড় বড় বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ক্রেডিট সিস্টেম চলে, অর্থাৎ ধার বাকি। অর্থাৎ তুমি এখন মালটা তুমি নিয়ে নাও, যে দ্রব্য সামগ্রীটা নিয়ে নাও, পরে তুমি টাকা দেবে। সেই ক্রেডিট সিস্টেম এখানেও ছিল, কারণ এক একটা বাণিজ্য করতে জাহাজ নিয়ে যেতে গেলে শিপমেন্টে অনেক অর্থ লাগতো, তো সব বণিকরা তো অত অর্থশালী ছিলেন না। তো সেই কারণে যারা বড় যে বণিকরা তারা ব্যাংকারের মতন কাজ করতেন, তারা এইসব ছোটখাটো বণিকদেরকে তারা অর্থ সাহায্য করতেন। কি শর্তে, যে যখন বাণিজ্য করে এসে তারা তাদের সেই যে অর্থ তারা পূরণ করবে। আবার এই বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু কিছু একটা সুদের ব্যবসা শুরু হয়েছিল সমাজে, যে সাধারণভাবে ইউরোপে আমরা যদি মার্চেন্ট অফ ভেনিসের সেই কাহিনী আমরা দেখি, শাইলক দ্য জু, অর্থাৎ সে অ্যান্টোনিও বাসানিওর সেই যে কাহিনী, সেখানে কিন্তু আমরা এই বিষয়টি দেখছি যে যাত্রার পূর্বে শাইলকের থেকে অর্থ ধার বাবদ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে বিপর্যয় সেই ধার শোধ করতে না পারার জন্য সে দাবি করে সেই পরিমাণ যে মাংসের টুকরো তার শরীর থেকে কেটে কেটে দিতে হবে। তো এই যে নিষ্ঠুরতা, নির্মমতার একটা চিত্র তুলে ধরেছেন তিনি, যে তার এটা কিন্তু বাস্তব ছিল। এবং এই যে বাস্তবিকতার কারণে বহু ক্ষতি হয়েছে আমাদের দেশেও। এই সুদের কারবারিরা অনেক সাধারণ মানুষের অনেক ক্ষতি করেছেন। ইউরোপে যে সময়ের কথা বলছি, পরবর্তী পর্যায়ে চার্জ, এই সুদে যে ইন্টারেস্ট নেওয়া, সেটা তারা বন্ধ করে দিয়েছিল। এবং ইসলাম ধর্ম কিন্তু এটিকে সাপোর্ট করতো না। তাহলে এই ইউনিটে কিন্তু বহু বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। আর কি, শুরু যখন এই আলোচনাটা শুরু হচ্ছে ইউনিটটি, তার আগে ভূমিকা অংশটিও অনেক বড়। সেই ভূমিকা অংশে তুলে ধরা হয়েছে কিভাবে ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরীয় বাণিজ্যে ইসলামের অভ্যুত্থান, তার প্রভাব বাণিজ্যকে কিভাবে প্রভাবিত করেছিল।
শুধু তাই নয়, বারবার এর আগেও আমি বলেছি যে রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি পরস্পরের সঙ্গে যুক্ত। কাজেই এবং এই যে রাজরা বা শাসকরা তারা ধর্মকেও নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু এই অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করে। তাহলে তারা তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু বাণিজ্য পরিচালনা করা অসম্ভব। আমরা রেনেসাঁ পিরিয়ডে আমরা কি দেখেছি, যে রাজাদের পৃষ্ঠপোষকতায় শুরু হয়ে গেছিল জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, এবং তারই সূত্র ধরে সামুদ্রিক বাণিজ্যের সূত্রপাত হয়। তাহলে এখানে রাজনৈতিক পরিবর্তন কিন্তু এই বাণিজ্যের সঙ্গে, অর্থনীতির সঙ্গে একটা বিরাট তার একটা প্রভাব, তার একটা সম্পর্ক আছে। কি কি পরিবর্তন আমরা এই সময়কালে দেখতে পাচ্ছি? না, জার্মান উপজাতি কর্তৃক রোম সাম্রাজ্যের পতন এবং বাইজেন্টাইন, পূর্বভাগে বাইজেন্টাইন সাম্রাজ্যের উদ্ভব, কনস্ট্যান্টিনোপল তার রাজধানী। এছাড়া ফ্রান্স, মধ্য ইউরোপ, উত্তর ইটালি এবং স্পেনের কিছুটা অংশে 771 থেকে 814 খ্রিস্টাব্দের মধ্যে শার্লেমেনের শাসন প্রতিষ্ঠা। অর্থাৎ এগুলি প্রত্যেকটি কিন্তু ইউরোপের মধ্যযুগীয় ইউরোপের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে যেমন ইসলামের অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন রোম সাম্রাজ্যের পতন, বাইজেন্টাইন সাম্রাজ্যের উদ্ভব, শার্লেমেনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এখানে আমরা হোলি রোমান এম্পায়ার এবং এই যে ব্রিটেন, ফ্রান্স, এই যে এটা স্পেন, এগুলোর একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি এখানে। এবং তাছাড়া কি এই সময় দশম থেকে, তাহলে আমরা পঞ্চম থেকে আমরা কি বললাম এখানে, কোন সময়কালে? সপ্তম থেকে পঞ্চদশ শতক। তাহলে তারও সপ্তম মানে সপ্তম নয়, তারও আগে থেকে কিন্তু ইতিহাসের একটা রেশ, ঘটনাবলীর কিন্তু একটা প্রেক্ষাপট আগে থেকেই রচিত হয়ে যায়। এবং আমরা কি দেখছি, যে এই দশম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে মঙ্গলদের বিজয় অভিযান, চীনের সাং হচ্ছে, এই প্রত্যেকটি ঘটনায় কিন্তু বাণিজ্যকে প্রভাবিত করছে। এবং একাদশ শতকে যে ধর্মযুদ্ধ অর্থাৎ ক্রুসেড, সেই ক্রুসেডের ফলে কি হলো, এটা কেন গুরুত্বপূর্ণ? এটা যদিও সংস্কৃতির সঙ্গে, ধর্মের সঙ্গে যুক্ত এই ক্রুসেড, কিন্তু বাণিজ্যকে কিভাবে প্রভাবিত করলো? না, পশ্চিম দেশীয় জাহাজের সামনে ভূমধ্য সাগরীয় অঞ্চলে বাণিজ্যের দরজাটা খুলে দিল, ওপেন করে দিল। কারণ ক্রুসেডের যে ধর্মযুদ্ধ ক্রুসেড, এই ক্রুসেডের ফলে কি হলো, ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে একটা জোয়ার এলো এবং পশ্চিমী দেশের পক্ষে এই বাণিজ্যের দরজাটা খুলে গেল। কার্লো সিপোলা কি বলছে, এই যে 1000 থেকে 1300, এই 1300 শতক, এই যে অর্থাৎ 1000 থেকে 1300 শতক, এই সময়কালে বাণিজ্যের অগ্রগতির পাশাপাশি, বাণিজ্যের অগ্রগতি কখন ঘটবে? যখন নগরে প্রসার হবে। যদি একটা বনের মধ্যে গিয়ে তো বাণিজ্য করা যায় না, তাহলে নগরের প্রসার হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তি কৌশলটা আরো ভালো হচ্ছে, অর্থনীতির নগদীকরণ অর্থাৎ ক্যাশ মানি যেটাকে বলা হয় তার প্রচলন হচ্ছে, তখনই তো বাণিজ্যের অগ্রগতি হবে। এই বাণিজ্যের ক্ষেত্রে ইতালির বণিকরা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছিল এবং সেই কারণে ভেনিস, নেপলস, জেনোয়া, ফ্লোরেন্স, মিলান প্রভৃতি যে নগরগুলি, অর্থাৎ আমরা কি দেখছি, এই সময়কালে ইটালির বণিকদের একটা অগ্রণী ভূমিকা বাণিজ্যের ক্ষেত্রে। এবং স্বাভাবিকভাবে এই যে প্রত্যেকটি নগরের উল্লেখ করা হয়েছে এখানে, এরা প্রত্যেকে বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
আর কি, এবং এই সূত্র ধরেই ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে একাধিক বন্দর ও বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে। আর ওদিকে যে ধীরে ধীরে পর্তুগিজদের উত্থান হচ্ছে বাণিজ্য শক্তি রূপে, তারা কিন্তু পৃষ্ঠপোষকতা লাভ করছে রেনেসাঁর পরবর্তী পর্যায়ে, সেখানকার সরকারের পৃষ্ঠপোষকতা লাভ করছে। এছাড়া ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স প্রত্যেকটি দেশে কিন্তু নানান গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র গড়ে উঠছে। আর এই যে ইসলামের প্রভাবের কথা বলা হলো, সে এশিয়া ইউরোপের বাণিজ্যকে পূর্ণ নিয়ন্ত্রণ করতেন মুসলিম বণিক, নাবিক ও বণিকেরা, এবং এই তাদেরই হাত ধরে ভারত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চল, পূর্ব আফ্রিকা, চীন সাগর অন্যতম বাণিজ্য কেন্দ্রতে পরিণত হয়। এই দেখুন ইন্ডিয়ান ওশান, আমি এগুলো সমস্ত, এই যে চীন সাগর, এগুলো সব সাউথ চায়না সি, এগুলো সব আফ্রিকা, এগুলো সব তুলে ধরেছে। এবং এই যে বাণিজ্যে পার্সিয়া, আরাবিয়া, আফ্রিকা এদেরও কিন্তু উল্লেখযোগ্য স্থান ছিল। জলপথ স্থলপথ দুভাবেই বাণিজ্য চলতো, যেমন লোহিত সাগর, পারস্য উপসাগর, এবং এগুলো হচ্ছে জলপথ। ইরাক, সিরিয়ার মরুভূমি পথে বাণিজ্য চলতো দশম শতকে, অর্থাৎ সাইমালটেনিয়াস ওভারল্যান্ড আর ম্যারিটাইম দুটোই চলতো। এছাড়া দক্ষিণ আরব, পারস্য উপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রেও ইসলামের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই সময় বাণিজ্যের নিয়ন্ত্রণ কারা করতেন? উম্মাইদ ও আব্বাসিদ খলিফারা। এখানে আব্বাসিদ খলিফাদের একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি। আর এশিয়ার বাণিজ্যের মধ্যে মধ্যযুগে চীনের একটা বিরাট প্রভাব ছিল, চীনের ক্যান্টন, হ্যাংচাও, জাইতন। এছাড়া ইজিপ্টেরও প্রভাব ছিল, ইজিপ্টের কায়রো। এছাড়া ইন্দোনেশিয়ার কিছু বন্দর, সুমাত্রা, জাভা, ভারতের গুজরাট যেহেতু কোস্টাল মুখ্য ভূমিকা গ্রহণ করত। এছাড়া এডেন, ফুস্টাসের নামও এই সামুদ্রিক বাণিজ্যে উল্লেখযোগ্য। আর কোন দ্রব্যাদি তারা নিয়ে পসরা সাজাতো? সিল্ক, পোর্সেলিন, চন্দন কাঠ, গোলমরিচ, সুগন্ধি দ্রব্য, হাতির দাঁত, সুতি বস্ত্র, ধাতু দ্রব্য, অশ্ব, আরব দেশের মূল্যবান পাথর, মানে বিভিন্ন ধরনের যে দেশের যেটা উল্লেখযোগ্য সামগ্রী, যেটার চাহিদা তাদের দেশে থাকবে, সেটা নিয়ে তারা জাহাজ ভর্তি করে নিজের দেশে যেত, আবার নিজের দেশের উল্লেখযোগ্য জিনিসকে আবার জাহাজ ভর্তি করে বিদেশে তারা নিয়ে যেত, বিদেশের বাজারে। আর আরেকটা জিনিস বারবারই আমি বলছি, বাণিজ্যের ক্ষেত্রে রাজবংশের পৃষ্ঠপোষকতা বিশেষ উল্লেখযোগ্য। যেমন পর্তুগিজদের ক্ষেত্রে তাদের শাসকরা যেমন সাহায্য করেছিলেন, এবং এই ক্ষেত্রে আমরা কি বলবো, চীনের ক্ষেত্রে মিং রাজবংশ বিশেষ পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে, এবং তাদের উৎসাহে 1368 থেকে 1644 এটা হচ্ছে মিং রাজবংশ। কিন্তু এই পুরো সময়কালটাতেই যে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করেছে রাজগণ, তা কিন্তু নয়। তৃতীয় মিং রাজা ইউংলুর রাজত্বকালে বাণিজ্য নীতিতে জোয়ার আসলেও 1433 সালে তারা একটা নতুন নীতি গ্রহণ করে, অর্থাৎ মুক্ত বাণিজ্য নীতি পরিত্যক্ত হয় এবং বিদেশিদের কাছে চীনের বন্দরকে রুদ্ধ করে দেওয়া হয়। এটা একটা নতুন নীতি, অর্থাৎ সরকার যা চাইবে তাই হবে। আর কি, ইসলামের কথা বারবার করে বলা হচ্ছে, কারণ সেই সময় ইসলামের একটা প্রভাব বাণিজ্যকে অবশ্যই প্রভাবিত করেছিল, এবং সপ্তম শতকে এই ইসলামের প্রাদুর্ভাবের কারণে ভূমধ্য সাগরে পশ্চিমে যে বাণিজ্য পথ, তাদের যে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা, বাধা সৃষ্টি হয়েছিল, কিন্তু একেবারে তারা সেই পথটা বন্ধ করতে পারেনি। কারণ
ইটালির নেপলস, ভেনিস প্রভৃতি যে ইত্যাদি যে সমস্ত অঞ্চল ছিল, সেখান থেকে কিন্তু বাণিজ্য জাহাজ যে গতি প্রবাহ অব্যাহতই ছিল। এবং 1100 শতকের মধ্যে ভেনিস কিন্তু সমুদ্র পথে বাণিজ্যিক শক্তি রূপে একটা গুরুত্বপূর্ণ শক্তি রূপে তারা প্রতিষ্ঠিত করে নিজেদেরকে। আর কি ভূমধ্য সাগর, অ্যাড্রিয়াটিক, বল্টিক, উত্তর সাগর প্রভৃতি অঞ্চলেও প্রভৃতি সাগরেও জলপথে কিন্তু যথেষ্ট বাণিজ্য চলতো। এবং এই যে সাগর যে উপকূলবর্তী নানান নগরগুলি বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছিল। একইভাবে ডেনমার্ক, নরওয়ে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, রাশিয়া সব জায়গায় বাণিজ্যের প্রসার ঘটে। আর ক্রুসেডের পর, যেটা আমি একটু আগে বললাম, যে মুসলিম আধিপত্যের অবসান হওয়ার জন্য ভূমধ্য সাগরের পথে পশ্চিমের নৌ বাণিজ্যের পথ উন্মুক্ত হয় এবং সেই ক্ষেত্রে ইটালির উপকূলীয় নগরগুলি প্রথম এগিয়ে এসেছিল। এবং এইভাবেই ষষ্ঠ থেকে দশম শতকের মধ্যে ইটালীয় বণিক, জার্মান, ইংরেজ, ফরাসিরা প্রাচ্য ও ভূমধ্য সাগরীয় অঞ্চলে তাদের বাণিজ্যের যে গতি প্রবাহকে যথেষ্ট তারা তাজা করে তুলেছিল, তাতে জোয়ার এসেছিল। কিন্তু কেবলমাত্র কোনো একটা নির্দিষ্ট পসরা নিয়েই যে ইটালীয় বণিকরা যে কেবলমাত্র বিদেশের যে পসরা, অর্থাৎ জার্মানিতে, ইংল্যান্ডে, ফ্রান্সে প্রভৃতি বিভিন্ন জায়গার পসরা নিয়ে যে তারা বাণিজ্য করত তা নয়, তাদের নিজের দেশে উৎপাদিত যে সামগ্রী সেগুলোকেও তারা বাণিজ্যের পসরার মধ্যে রেখেছিল। তাদের মাধ্যমে ইউরোপের উত্তর ভাগের সঙ্গে বাইজেন্টাইন জগতের একটা বাণিজ্য চলত এবং এই বাণিজ্যকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ইটালিতে গড়ে উঠেছিল দ্বাদশ থেকে পঞ্চদশ শতকের মধ্যে। বাণিজ্য কেন্দ্রের মধ্যে শ্যাম্পেন, ব্রুগস, জেনোয়ার নাম বিশেষ উল্লেখযোগ্য। আর এই বাণিজ্যের চরিত্র কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়। যেমন উত্তর ইউরোপ আর দক্ষিণ ইউরোপের বাণিজ্যের চরিত্রের কি ফারাক আছে। উত্তর ইউরোপের বণিকরা সাধারণত মানুষের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী সেটা নিয়ে তারা পসরা সাজাতো। আবার দক্ষিণ ইউরোপের বণিকরা কিন্তু বিলাস দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়ে তারা তাদের বাণিজ্যকে অব্যাহত রেখেছিল। আর দ্বাদশ ও ত্রয়োদশ শতকে দূর বাণিজ্যে ডিস্ট্যান্ট যে মানে ট্রেড, সেইখানে যে সমস্ত সামগ্রী নিয়ে বাণিজ্য করত, কি কি মশলা, চাল, কমলা লেবু, রঞ্জক দ্রব্য, সুগন্ধি দ্রব্য, সুতি, সিল্ক, কাঠ, ভুট্টা, মদ, নুন, উল, বস্ত্র, এই যে দেখছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু নিত্য প্রয়োজনীয়। এবং আরেকটি বিষয় যেটা, শিল্পজাত দ্রব্যের থেকে কিন্তু কৃষিজাত দ্রব্যের চাহিদাটি বেশি ছিল। আর এবার আসছে এই যে বণিক যারা, তারা কোন সম্প্রদায়ের ছিল, তাদের বাণিজ্যিক কার্যকলাপই বা কি ছিল। তাহলে মধ্য ইউরোপীয় বাণিজ্যে বণিক সম্প্রদায়, তারাই ছিল বাণিজ্যের মানে প্রাণ যে কেন্দ্র। এবং তারা তাদের কার্যকলাপ কেবল বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল তা নয়, সেই সময়ে কিন্তু ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস তাদের, একসঙ্গে সুদের ব্যবসা করছে, তারা ব্রোকারি করছে, তারা ঋণ দিচ্ছে, তারা টাকা পয়সা লেনদেন করছে, আবার ব্যাংকার হিসাবে কাজ করছে। এই বাণিজ্য এত লাভজনক ছিল যে কোনো প্রফেশনের মানুষ, বলতে মৎস্যজীবী, অনেক সময় মাংকরা, কৃষক, জমিদার প্রত্যেকেই এই কাজে যোগদান করত। কিন্তু তারা তাদের মেন যে প্রফেশন সেটাকে কিন্তু কখনো বাদ দিত না। এই জন্য এদেরকে আংশিক সময় অর্থাৎ পার্ট টাইম যে মার্চেন্ট বলা হচ্ছে, আংশিক সময়ের বণিক। তাহলে এই যে সম্প্রদায় যারা পুরোপুরি এই বাণিজ্যের মধ্যে ডেডিকেট করেছিল নিজেদেরকে, তাদের মধ্যে ইউনিট, আর্মেনীয়, ইহুদি, করিমি বণিক, মধ্য এশিয়া, সৌদিয়ান, চৈনিক বণিক,
ভেনিসীয় বণিক, তারপরে ভারতবর্ষের নানা বণিক সম্প্রদায়, তাদের কথাও উল্লেখ করা হয়েছে। এই আর্মেনীয় বণিকরা বেশিরভাগই বলা হচ্ছে তারা একটা ওভারল্যান্ড ট্রেডের প্রতি তাদের উৎসাহ ছিল। তারা তাদের মেইন যেটা এত তাদের গার্ডস ছিল, কোনো কিছু প্রতিকূলতাকে তারা ভয় পেত না। তারা যদি মনে করতো এখানে আমার লাভের আশা আছে, তাহলে দূর দূর বন্দর নগরে তারা প্রতিকূলতাকে তুচ্ছ করে তারা এশিয়া ইউরোপের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়তো। কিন্তু তাদের যে মেইন যে সেন্টার ছিল নিউ জুলফার, তার সঙ্গে কিন্তু তারা সংযোগ অটুট রাখত। 1700-1800 শতকের মধ্যে এদের প্রাধান্য অনেকটাই বিস্তৃত হয় এবং এই যে নিউ জুলফারের কথা বললাম, এখানে তাদেরকে কোন সম্রাট তাদেরকে এখানে প্রেরণ করেছিল না, পারসিক সম্রাট প্রথম শাহ আব্বাস তিনি ইস্পাহান নগরী যখন প্রতিষ্ঠা করেন, তখন তিনি বুঝেছিলেন যে আর্মেনীয় বণিকরাও সেই নতুন পরিবেশেও তারা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করলো। বিশেষভাবে সিল্ক বাণিজ্যের ক্ষেত্রে তাদের নাম বিশেষ উল্লেখযোগ্য। এই যে সিল্ক বাণিজ্য রুটেরটা আমি একটা ইমপ্রেশন তুলে ধরেছি। আর শুধু তাই নয়, এই আর্মেনীয় বণিকরা ভারতবর্ষেও তাদের যে প্রাধান্য বিস্তার করে, যেখানে তারা বসতি গড়ে তুলেছিল। বাংলা থেকে দিল্লি, আগ্রা, সুরাট থেকে লোহিত সাগর, পারস্য উপসাগর, বিভিন্ন এক জায়গার থেকে আরেক জায়গা তারা বাণিজ্য পসরা নিয়ে যেত। আগ্রা, দিল্লি, সুরাট, মসুলিপতম, বেনারস, ঢাকা, হুগলি, কাশিম বাজার, মুর্শিদাবাদের কাছে সৈদাবাদে তারা তাদের বসতি গড়ে তুলেছে, অর্থাৎ ওটা ছিল তাদের স্টেশন। ওখান থেকে তারা বাণিজ্য পসরা নিয়ে তাদের বিদেশে যেত, আবার বিদেশ থেকে তারা এখানে বাণিজ্য করত। আর তাদের এই যে কেন এত তাদের সফল হয়েছিল, তাদের বিশ্বস্ততা, তারা কখনো ডিসলয়াল হতেন না। অর্থাৎ এই লয়ালটি একটা বড় জিনিস যে কোনো বাণিজ্যের ক্ষেত্রে। পারস্পরিক সহযোগিতার মনোভাব, অকুতোভয় মানসিকতা, আর তারা দলবদ্ধভাবে কাজ করতেন। আর পারিবারিক বন্ধনটা তাদের দৃঢ় ছিল। ভারতীয়, গুজরাটি, মারোয়ারি, পার্সিদের মধ্যে বিস্তার করেছিল। আরেকটি সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায়। তারা ইসলামিক রাষ্ট্রের গণ্ডিকে অতিক্রম করে উত্তর আফ্রিকা, ইজিপ্ট, পার্সিয়া, খোরাসান ও ভারতের মালাবার অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং অষ্টম নবম শতকে যখন ইসলামিক শক্তি বাগদাদে যথেষ্ট সক্রিয় ছিল, তখন এই ইহুদি বণিকদের প্রাধান্য অত্যন্ত বেড়ে যায়। তারা বাগদাদ, ইস্পাহান প্রভৃতি নগরে বড় বড় ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। প্রধানত জলপথে বাণিজ্য করত এবং আব্বাসিদ অর্থনীতির যে বাজার, আব্বাসিদ খলিফাদের যে অর্থনীতি, সেটার নিয়ন্ত্রক কিন্তু এই ইহুদিরা ছিলেন। তারা বিল অফ এক্সচেঞ্জ, চেক সিস্টেম প্রভৃতি অত্যাধুনিক যে প্রযুক্তি তারা ব্যবহার করতেন এবং বণিক রূপে তারা তাদের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সজাগ ছিলেন। আর এদের মধ্যে যে বন্ধনটাও কিন্তু দৃঢ় ছিল। তারা উত্তর আফ্রিকা, এডেন, ফুস্তাস এবং ভারতের মালাবারে বাণিজ্য করতেন। আর সেই সময়তে কায়রো ছিল অন্যতম বাণিজ্য কেন্দ্র। কিন্তু 1492-তে এই ইহুদিরা স্পেন থেকে বিতাড়িত হলো এবং পর্তুগালে তারা বসতি স্থাপন করলো এবং তারা কিন্তু থেমে থাকলো না। 1600 শতকে বাণিজ্যকে তারা তুরস্কের বন্দর অঞ্চল অব্দি, গোয়েতিনের মতে। এই করিম বণিক বলতে কোনো বণিক সংঘ বোঝায় না। এরা লোহিত সাগর অঞ্চলে তারা বাণিজ্য পথ নিয়ে বা সামুদ্রিক ক্যারাভান আমরা জানি, যেটা মরুভূমির ওপর দিয়ে যে বাণিজ্যকে নিয়ে পসরা নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেখানে তাদের পশু প্রাণীরা থাকে, তাদের যে পরিবার, তাদের সম্প্রদায় সেখানে থাকে। সেই সামুদ্রিক ক্যারাভান নিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে যেত।
এবং 1000 থেকে 1300 শতকের মধ্যে তারা ভারত মহাসাগরীয় বাণিজ্যকে পুরো নিয়ন্ত্রণে আনে। তারা তাদের কনভয় সুরক্ষার জন্য শাসকদের কাছে দ্বারস্থ হতেন, তাদের ফেভার চাইতেন। আবার সেই সময় পাইরেটস বা জলদস্যুদের খুব উৎপাত ছিল মহাসাগরীয় অঞ্চলে, তার থেকে সুরক্ষার ব্যবস্থাও তারা করতেন। এবং এইভাবে লোহিত সাগরীয় অঞ্চলে কুরেশিয়া আল কাদিম থেকে ইজিপ্টের, কুরেশিয়া আল কাদিম থেকে ইয়েমেন, দক্ষিণ আরব এবং ভারতের মধ্যবর্তী যে একটা বাণিজ্য রুটকে তারা নিয়ন্ত্রণ করতেন। সেখানে তাদের বাণিজ্য প্রসারিত হয়। তাদের বাণিজ্য দ্রব্যের মধ্যে গোলমরিচ, মশলা, গম, চিনি, চাল, সিল্ক, সুতিবস্ত্র ছিল। একইভাবে মধ্য এশিয়ার যে সৌদিয়ান বণিকরা, যে তারাও কিন্তু মধ্য এশিয়ার পশ্চিম ভাগ চীন শৃঙ্খলে বাণিজ্য করতেন। এবং চতুর্থ থেকে নবম শতকে চীন থেকে পূর্ব রোমান সাম্রাজ্য পর্যন্ত রেশম বাণিজ্যকে তারা নিয়ন্ত্রণ করতেন। লিনেন, মরিচ, রূপা প্রভৃতিও ছিল তাদের পসরার অন্তর্গত। মার্কো পোলো ইবন বতুতার রচনা থেকে চীনের বণিকদের কথা জানা যায় এবং সেখান থেকে আমরা জানছি সাং রাজবংশের রাজত্বকালে তারা চম্পা, সুমাত্রা, মালয়ের বন্দর নগরের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছিল। একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি। এবং সিল্ক, পোর্সেলিনের সামগ্রী নিয়ে তারা পাড়ি দিত। বিনিময়ে আরব আফ্রিকানদের থেকে হাতির দাঁত, কাঠ, মশলা, মুক্তা, ঔষধ নিয়ে আসত। চীন সরকার তাদের পৃষ্ঠপোষকতা করেন, বিশেষ করে মিং সম্রাট চেন হো তাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। আর ভারতের যে বণিক সম্প্রদায় বানিয়া, বোহরা, মারোয়ারি, খেত্রী, এরা গুজরাট, রাজস্থান বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে আছে। আবার বাংলাতেও কিছু বণিকরা সেই সময় থাকতেন। তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেছিলেন এই আন্তর্জাতিক বাণিজ্যে। 1400 শতকে ভেনিসীয় বণিকরা সাইপ্রাস, আর্মেনিয়া, পার্সিয়া, কৃষ্ণ সাগর অঞ্চলে বাণিজ্য করেছিল। আর ইজিপ্টের আইয়ুবিদ শাসকের পৃষ্ঠপোষকতায় ইজিপ্ট ও সিরিয়াতেও বাণিজ্য করত। আর বাণিজ্য পথের কথা বলেছি, লোহিত সাগরে জোর জেদ্দা, পারস্য উপসাগরে উবাল্লা, চীনে ক্যান্টন, তারপরে সাংদের অধীনে চুয়াংচৌ, জাপান ও কোরিয়ার বাণিজ্য, মধ্য আফ্রিকার সঙ্গে ভারত মহাসাগরের যে অপ্রত্যক্ষ বাণিজ্য, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকার মধ্যবর্তী বাণিজ্য পথ, ভূমধ্য সাগর, বল্টিক, আটলান্টিক, ভারত মহাসাগর, আরব সাগরের বাণিজ্য পথ, চীন থেকে কৃষ্ণ সাগর হয়ে দক্ষিণ সাইবেরিয়া পর্যন্ত বাণিজ্য পথ বিস্তৃত ছিল। আবার তুর্কিস্তানের মরুভূমির পথ ধরে তারা ইরান পর্যন্ত তাদের বাণিজ্যকে প্রসারিত করত। ভারত থেকে মালাক্কার পথ ধরে পারস্য উপসাগর পর্যন্ত তাদের বাণিজ্য পথ বিস্তৃত ছিল। ইটালি, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্য দিয়ে আরো দক্ষিণে তারা বাণিজ্য প্রসারিত করতেন। আর জার্মানি ও হল্যান্ডের যে মধ্যে দিয়ে যে বাণিজ্য পথ ইত্যাদি, অর্থাৎ ল্যান্ড আর জলপথ এবং স্থলপথ প্রত্যেকটি পথকেই তারা ফুল ইউটিলাইজেশন তাদের দ্বারা হয়েছিল। এবং এটা কেন তারা করেছিল? যে যেটাতে তাদের কস্টিং ভালো হবে, অর্থাৎ যেটাতে তাদের খরচ কম হবে সেটাই তারা করত। বিশেষ করে কোনো কোনো বণিকরা তো জল বাণিজ্যে, নৌ বাণিজ্যে তারা দক্ষ ছিল। এবং নদীকেও তারা ব্যবহার করেছে, যেমন জার্মানির রাইন, এলবে, ফ্রান্সের লয়ের, গ্যারন, ইংল্যান্ডের টেমস, অ্যাভন প্রভৃতি নদীরও ব্যবহার হয়েছিল এই বাণিজ্যের ক্ষেত্রে। রাশিয়া ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বাণিজ্য পথ, বল্টিক বাণিজ্যের কেন্দ্র ছিল ফ্রিজিয়ান ডোরস্ট্যাট, ড্যানিশ হেইখাবু প্রভৃতি। আর এই যে এত যে নৌ বাণিজ্য, এটা কিসের জোরে হচ্ছে? নিশ্চিতভাবে জাহাজ শিল্পে চরম অগ্রগতি, চূড়ান্ত অগ্রগতি হয়েছিল, তার দিকে নির্দেশ করছে। আর বাণিজ্য কেন্দ্রিক বাজার
স্বাভাবিকভাবেই বাজারেই তো বিক্রয় করবে, বাজার থেকে জিনিস কিনবে, বাজারে বিক্রি করবে। ইউরোপে লন্ডন, প্যারিস, তারপরে ওদিকে রাশিয়ায় মস্কো, ইটালির ভেনিস, আর ওদিকে বার্সেলোনা, বিভিন্ন স্থানে সমস্ত গুরুত্বপূর্ণ বাজার, আরব দেশের বাগদাদ, মক্কা, বসরা, ভারতের অযোধ্যা, আলিগড়, মিরাট প্রভৃতি আরো বিভিন্ন যে স্থানে বড় বড় বাজার গড়ে উঠেছিল। প্রত্যেকটি দেশেরই কিন্তু নিজ নিজ বাজার ছিল এবং সেখানেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, যেটা আগে বলেছি, মাছ, কাপড়, গবাদি পশু, মাখন, চিজ, পান পাতা, খাদ্যশস্য, আর যেটা একটুখানি দামের মধ্যে, যেটা মানে লাক্সারির মধ্যে মসলিন, সেটা পাওয়া যেত। আর এই বাণিজ্যে মেলার একটা গুরুত্ব ছিল, প্রথমেই আমি বলেছি আলোচনার আগে। সেখানে ধর্মীয় উদ্দেশ্য নিয়ে শুরু হলেও অর্থনৈতিক তাৎপর্য অবশ্যই যুক্ত হয়ে যায়। বছরে 2 বার কোথাও মেলা, কোনোটা একবার, কোনোটা আবার কয়েক মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হতো। কোনো মেলাটা কিরম ভাবে এমন একটা স্থানে হতো যেটা নির্দিষ্ট রিজিওনাল, অঞ্চল কেন্দ্রিক। আবার কোনো মেলা আবার এমন স্থানে হতো যেখানে বেশ কয়েকটি দেশের বণিকরা সেখানে আসতে পারবে, মানুষেরা সেখানে আসতে পারবে। উদাহরণ, 11 শতকের সেন্ট ডেনিসের লেন্ডিট মেলা, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ডের মেলা। এখানে বণিকরা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গমন করতেন। আমরা একটা জিনিস দেখছি, মেলার মূল ভাব ধর্মীয় হলেও তার বাণিজ্যিক গুরুত্ব কিন্তু কম থাকে না। ভারতের কুম্ভ মেলা, মক্কার তীর্থযাত্রীরা যখন সেখানে জমায়েত হয় তখন সেই উপলক্ষে যে মেলা, আবার আলেকজান্দ্রিয়ায় সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন বাণিজ্যিক জাহাজগুলি আসতো সেই উপলক্ষে এখানে তুলে ধরেছে। প্রত্যেকটি মেলাই কিন্তু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমাদের গঙ্গাসাগর, তার ধর্মীয় হলেও তার কি বাণিজ্যিক কোনো গুরুত্ব নেই? প্রচুর গুরুত্ব আছে। তাহলে ইউরোপ এশিয়ার এই যে বাণিজ্য সামুদ্রিক স্থল অত্যন্ত জটিল ছিল। আর্থিক অনিশ্চয়তা, বিনিয়োগের জটিলতা, জলদস্যুর উপদ্রব, এই বাণিজ্যকে সচল রাখার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীদের থেকে বাকিতে তারা অর্থ নিত, সামগ্রী নিত এবং চড়া হারে তাদেরকে ঋণটা শোধ করতে হতো এবং বাণিজ্য থেকে প্রত্যাবর্তনের পরে সেই ঋণ প্রদান করতেন তারা। কি কি মূলধন মানে যে প্রাপ্তির কি পথ ছিল একটা বাণিজ্যতে হবে? কামেন্ডা, কালেগাঞ্জা, কম্প্যাগনিয়া, কার্পিটি, কম্প্যাগনিয়া প্রভৃতি। প্রথম যেটা, সেটা হচ্ছে একটা পার্টনারশিপ বা যৌথ চুক্তি। প্রথম ব্যক্তি, আমি অর্থ দিলাম তোমাকে, তুমি বাণিজ্য করো, ফিরে এসে শোধ দেবে। দ্বিতীয়টা কি, দুজন বণিকের মধ্যে সম্পন্ন হতো। প্রথম জন কেবল অর্থ দিত, দ্বিতীয় জনও অর্থ বিনিয়োগ করছে কিন্তু আবার সে বাণিজ্যতেও যাচ্ছে। এটা হচ্ছে কালেগাঞ্জা। কম্প্যাগনিয়া, এটা হচ্ছে পরিবারের সদস্য যাদের মূলধন রয়েছে তাদের মধ্যে এই চুক্তিটা হতো এবং এই কম্প্যাগনিয়ায় পরবর্তীকালে পারিবারিক মূলধন থেকে সমাজের মূলধন বা কার্পিটি কম্প্যাগনিয়াতে রূপান্তরিত হয়। ঋণ দানেরও কিন্তু নির্দিষ্ট পন্থা ছিল। সাধারণভাবে এই যে মেলাগুলো হতো না, এই মেলার শেষ দিনে এই অর্থ ফেরত দেওয়া হতো, লেনদেনের একটা নথি থাকতো। এরকম একটা ঋণপত্রকে বলা হচ্ছে ফেয়ার লেটার। ম্যাজিস্ট্রেটের সামনে এই লেটারটা হতো, এটাকে ডিভাইড লেটারও বলে। অর্থাৎ একটা পেজের মধ্যে দুটো ভাগে সেই নথিগুলো করে মাঝখান দিয়ে সেটা কাছে একটা ভাগ যে ঋণ নিচ্ছে তার কাছে। সাধারণত 10% থেকে 20% পর্যন্ত সুদ হতো, আর ভারতে 9% থেকে 18% পর্যন্ত সুদ নেওয়া হতো। আর খুব রেয়ারলি বলা হচ্ছে কোথাও কোথাও যেন 100% সুদও দেখতে পাওয়া গেছে। এই ইহুদিরাই মেনলি সুদের ব্যবসায় যুক্ত ছিলেন, যেটা আমি বললাম মার্চেন্ট অফ ভেনিসের শাইলক দ্য জু। তবে পরবর্তীকালে চার্চ এবং ইসলাম ধর্ম উভয়ের উপরে
নিষেধাজ্ঞা আরোপ করে। আর মুদ্রার প্রয়োগ গুরুত্বপূর্ণ। চীনে কাগজে নোটের ব্যবহার ছিল নবম শতকে এবং এই বিষয়ে তাং ও সাং রাজাদের ভূমিকা ছিল। বেসরকারি ব্যাংকাররা এক ধরনের নোট চালু করলো, অর্থ যখন জমা হচ্ছে তখন একটা সার্টিফিকেট দেওয়া হতো এবং 3% সার্ভিস চার্জের বিনিময়ে সেই সার্টিফিকেটটা ক্যাশ করা যেত। জাপানের তোকুগাওয়া শাসনকালে দাইমুরা তারাও একটা নোট চালু করলো, সেটা কিরকম চাল ও রূপার সার্টিফিকেটকে তারা কাগজে নোট রূপে ব্যবহার করত। যেমন এখন আমরা ব্যাংকে সার্টিফিকেট নিই না, আমাদের যখন টাকা লাগে সেই সার্টিফিকেটটা জমা দিয়ে আমরা টাকা নিয়ে নিতে পারি। আরেক রকমের কি হ্যান্ড নোট, যেটাকে হুন্ডি বলা হয়, সেই হ্যান্ড নোটের বিনিময়েও কিন্তু ভারতে এটা ব্যবসায়ীদের মধ্যে প্রচলিত ছিল, অর্থ পাওয়া যেত। আর এই মুদ্রার স্ট্যান্ডার্ড বিভিন্ন হতো, তার জন্য লেনদেনের জন্য মানি এক্সচেঞ্জারদের দরকার ছিল। জেনোয়াতে এই ধরনের মানি এক্সচেঞ্জাররা যথেষ্ট সক্রিয় ছিল দ্বাদশ শতকে, এদেরকে বানচেরি বলা হতো। আর দ্বাদশ শতকে বণিকরা বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করতে শুরু করে। এটা কি দরকার ছিল? বিদেশের মাটিতে বাণিজ্যকে সুরক্ষা দিত। ক্রমে ক্রমে সুদের কারবারিরা ব্যাংকারের ভূমিকা পালন করতে শুরু করলো 1300 শতকের মাঝামাঝি। এইভাবে জেনুয়া, ফ্লোরেন্স, টাস্কানিতে ব্যাংক গড়ে উঠলো। যেমন পঞ্চদশ শতকের ইটালি মেডিচি ব্যাংক ইতিহাস প্রসিদ্ধ। 1700 শতকে স্টক এক্সচেঞ্জও গড়ে উঠল, অর্থাৎ যেখানে সমস্ত বণিকরা মিলিত হয়ে এবং এর সঙ্গে যে বাণিজ্যের শেয়ার, অর্থের লেনদেন সবকিছু জড়িত ছিল। তাহলে এই যে আমরা এখন স্টক এক্সচেঞ্জ শুনি, সেটার যে কতখানি প্রাচীনত্ব সেটা আমরা বুঝতে পারছি মধ্যযুগীয় ইউরোপে, যে এই স্টক এক্সচেঞ্জ শব্দটির মধ্য দিয়ে তার দিকে ইঙ্গিত করে। তাহলে আমরা কি মূল্যায়ন করব ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের উত্থানে? যে মধ্যযুগীয় ইউরোপে ওভারল্যান্ড এবং নৌ দু ধরনের বাণিজ্যই চলতো। এই বাণিজ্যতে কতকগুলি সম্প্রদায়ের মানুষ যোগদান করেছিল, তার মধ্যে আমরা আর্মেনীয়, জু, কারিমি বণিক এবং ভারতের বিভিন্ন বণিক সম্প্রদায়, চীন, ভেনিসের বণিকরা প্রত্যেকেরই যোগদান রয়েছে। এবং এই ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা কি দেখলাম, মিং রাজবংশের শেষ পর্যায়ে সরকার যখন নীতি গ্রহণ করলেন বিদেশের বাজার আমরা বন্ধ করে দেব, তখন বাধ্য হয়ে বণিকদের সে বাজারকে বন্ধ করে দিতে হতো। যদিও অনেকে বলেন চোরা পথে স্মাগলিং হতো সেই সময়। তো যাই হোক, এটা তো অফিসিয়াল নয়, কিন্তু সাধারণভাবে সরকার বা রাজনৈতিক যে শাসক আছে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এই যে বণিকরা, তারা বিভিন্ন রকম দায়িত্ব পালন করত, তারা ব্যাংকার হিসাবে কাজ করত। আবার এই যে সেই সময় সুদখোর ব্যবসায়ী, যে মানি লেন্ডার যাদেরকে বলা হয়, এবং মানি এক্সচেঞ্জার, তাদেরও একটা সমাজে বিরাট একটা ক্ষুদ্র ব্যবসায়ী, বৃহৎ ব্যবসায়ী, এখনো যেমন হোলসেলার, রিটেইলার, তখনও সেরকম ছিল। যে বড় যে ব্যবসায়ী বা জমিদাররা, অনেক সময় রাজ পরিবারের যে সম্ভ্রান্ত ব্যক্তিরা, তারাও কিন্তু ঋণ দিতেন এই বাণিজ্যের জন্য। এবং অনেক ক্ষেত্রে এই দেখা যাচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু তাদের একটা শেয়ার ছিল। কিন্তু এই যে ঋণ করে বা ক্রেডিটে যে বাণিজ্য, সেই বাণিজ্যের মধ্যে অনেক রিস্ক থাকতো। বিশেষ করে যে ইহুদিদের থেকে যখন বা যেটা মানি লেন্ডারদের থেকে যে মানিটা নেওয়া হতো, সেটা যদি কোনো কারণে ব্যবসা ডুবে যেত তবে তো তারা ফেরত দিতে পারতেন না। আর এই যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগর
কৃষ্ণ সাগর, লোহিত সাগর, চীন সাগর, আটলান্টিক মহাসাগর, এই যে বিভিন্ন সাগর পথে, মহাসাগর পথে কত সহজে সেই বণিকরা তারা অজানা সব পরিবেশে তারা বাণিজ্য করতে যেতেন এবং তাদের বাণিজ্য দ্বারাই কিন্তু তাদের দেশের যে অর্থনীতি সেটি সমৃদ্ধ হতো। এবং এই যে বাণিজ্যের কথা উল্লেখ করলাম, সেই বাণিজ্যে যে মুসলিম যে সমস্ত বণিকরা ছিল, কারণ ইসলামের সেই সময়, এই সময়টার মধ্যে ইসলামের প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল, কাজে ইসলামের একটা বিরাট অবদান ছিল বাণিজ্যে। এবং ক্রুসেডের পর দেখা যাচ্ছে যে পশ্চিমী বাণিজ্যের সম্মুখে একটা পুরো দুয়ার, যে আন্তর্জাতিক বাণিজ্যের দরজা উন্মুক্ত হয়ে গিয়েছিল। আর এই যে বাণিজ্য, এই বাণিজ্যে নানান রকমের যে প্রযুক্তি যদি না থাকতো বা তার সঙ্গে একটা ইন্টেলেকচুয়াল বিষয়ও জড়িত, এই যে চুক্তি হচ্ছে, সেই চুক্তিটা কিভাবে হবে, তার ঋণপত্র, এই যে জটিলতা, এই জটিল বিষয়গুলি দেখার জন্য নিঃসন্দেহে এক শ্রেণীর মানুষ ছিলেন যারা এই বিষয়গুলি ভালো বুঝতেন। এবং এই যে স্টক এক্সচেঞ্জ এবং এই যে মানি এক্সচেঞ্জাররা, তারা নিঃসন্দেহে কতখানি সেই যুগে তারা কতখানি ওয়াকিবহাল ছিলেন সমগ্র বিশ্বের যে বাণিজ্য। এখানে তো শুধু আফ্রিকা, এশিয়া, ইউরোপের বাণিজ্যের কথা বলা হলো। তাহলে আমরা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি সেই সপ্তম থেকে পঞ্চদশ শতকের দিকে যদি ফিরে তাকাই, তাহলে আমরা কি দেখব যে এখন কত সহজ হয়ে গেছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, কিন্তু তখন তো তা ছিল না। সেই অর্থে এই বণিকদের অবদান ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে অপরিসীম এবং তাদের ভূমিকা তাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। আশা করি এই আগের দিনে কারিগরদের কথা যেভাবে বলেছি, অর্থাৎ কারিগররা যেমন অর্থনীতির একটি অঙ্গ, তেমনি বাণিজ্য অর্থনীতির একটি অঙ্গ। বণিকরা, ছোট বণিক, বড় বণিক এবং মানি এক্সচেঞ্জার সবাইকে মিলেই কিন্তু একটা বাণিজ্যের একটা রূপরেখা তৈরি হয়। নমস্কার।